স্নেহের ছাত্রছাত্রী এবং আমার প্রিয় বন্ধুরা, আমি ওবাইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দর্শনের প্রথম অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় দর্শন। তো ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়ে তোমাদের 5 নাম্বার থাকবে। তোমাদের পুরো প্রশ্ন লিখতে হয় না, এখানে তোমাদের এমসিকিউ 3টে করতে হয় আর এসিকিউ 2টো, মোট 5। তো তোমরা জানো ভারতীয় দর্শনে যে চ্যাপ্টারগুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় থেকে যে দর্শনের ধারণা, তারপরে আছে তোমাদের চারবাক দর্শন, তারপর বৌদ্ধ দর্শন, এগুলো থেকে সব শর্ট কোশ্চেন হয়। তারপর ন্যায় দর্শন এবং সমসাময়িক ভারতীয় দর্শন, ঠিক আছে, এই দুটো থেকে জায়গা থেকে তোমাদের বড় প্রশ্ন 8 মার্কে লিখতে হয়, আর অদ্বৈত বেদান্তে থেকে তোমাদের ছোট প্রশ্ন লিখতে হয় এমসিকিউ এসিকিউ। তো তোমাদের প্রথম যে ভারতীয় দর্শনের চ্যাপ্টার দর্শনের ধারণা, তোমরা জানো দর্শনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ওয়েস্টার্ন ফিলোজফি আর ইন্ডিয়ান ফিলোজফি ভারতীয় দর্শন। তো দুটোতেই তোমাদের 40-40 করে আছে, তবে ভারতীয় দর্শনে তোমাদের শর্ট বেশি আছে, কারণ ভারতীয় দর্শন থেকে তোমাদের বড় প্রশ্ন দুটো লিখতে হয়, ঠিক আছে। তো 24 নাম্বার তোমাদের ভারতীয় দর্শন থেকে শর্ট আছে এমসিকিউ এসিকিউ। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম অধ্যায় দর্শনের ধারণা। তো প্রথমত তোমরা যেহেতু নতুন ক্লাসে উঠেছো সদ্য একাদশ শ্রেণীতে, তাই তোমাদেরকে অবশ্যই দর্শন সম্বন্ধে কিছুটা জানা দরকার, তাই তোমাদের ভূমিকাস্বরূপ কিছুটা দিয়েছি, উত্তর অবশ্যই আলোচনা করব। দেখো, সংস্কৃত দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ করা হয়েছে ফিলোসফি, ঠিক আছে, কিন্তু দর্শন আর ফিলোসফি শব্দগত দিক থেকে এর অর্থ ভিন্ন, কিন্তু দর্শন ও ফিলোসফি শব্দ দুটির ব্যুৎপত্তিগত অর্থ পৃথক। ওকে, দর্শন শব্দটি দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে সম্পন্ন হয়েছে, মানে দর্শন শব্দটি সৃষ্টি হয়েছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে। সুতরাং দর্শন শব্দটি অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ, দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ। কিন্তু ভারতীয় দার্শনিকদের কাছে দর্শন এই পদটির অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ নয়। তাদের কাছে দর্শন হলো সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা বা সত্য উপলব্ধি, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, বিভিন্নভাবে বলা হয়, তাই তোমাদের সবগুলোই দিয়ে দিছি। তাহলে দর্শন শব্দের অর্থ সাধারণত দেখা, আমরা যেমন বাংলাতে অর্থ করি দর্শন শব্দের অর্থ দেখা, কিন্তু ভারতীয় দার্শনিকরা কি বলছে, দর্শন শব্দের অর্থ সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা বা সত্য উপলব্ধি। এবার আসছি ইংরেজিতে যাকে ফিলোসফি বলা হয়। এই ইংরেজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা ফিলোস আর অন্যটি সোপিয়া। ফিলোস কথার অর্থ হলো অনুরাগ বা লাভ, আর সোপিয়া কথার অর্থ হলো জ্ঞান বা উইজডম। সুতরাং ফিলোসফি কথার অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানানুরাগ। এই দৃষ্টিভঙ্গিতে বলা যায় কথাটা বলা যায়, যারা বা যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তারা বা তিনি হচ্ছেন ফিলোসফার। তাহলে দার্শনিক কাদের বলা হয়, যারা জ্ঞানের প্রতি অনুরাগী তারাই দার্শনিক। ওকে, তাহলে তোমরা দর্শন আর ফিলোসফি শব্দের অর্থ অবশ্যই বুঝতে পেরেছ। এবার চলো প্রশ্নোত্তরে। তো দর্শন কাকে বলে? যে শাস্ত্র জগৎ ও জীবনের স্বরূপ সত্যের উপলব্ধি নিয়ে আলোচনা করে বা জগৎ ও জীবনের স্বরূপ নিয়ে আলোচনা করে তাকেই দর্শন বলে। তারপরে প্রশ্ন, ভারতীয় দর্শন কয়টি বিভাগ ও কী কী? ভারতীয় দর্শনের 2টি বিভাগ। তোমাদেরকে বলবো, ভারতীয় দর্শন বুঝতে গেলে তোমাদেরকে ভারতীয় ধর্মগ্রন্থগুলি, ভারতীয় দর্শনের যে মূল ভিত্তি বেদের অংশগুলি বুঝতে হবে, তাহলে খুব সহজেই ভারতীয় দর্শনটা বোঝা যাবে। তো চলো, ভারতীয় দর্শনের বিভাগ কয়টি? 2টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 আস্তিক, 2 নাস্তিক। প্রশ্ন আসতে পারে, আস্তিক কাকে বলে বা আস্তিক কয় ভাগে বিভক্ত? আস্তিকরা আবার 2 ভাগে বিভক্ত, বেদ নির্ভর ও বেদ স্বতন্ত্র। এই বেদ নির্ভর কারা কারা, বেদ স্বতন্ত্র কারা কারা, পরবর্তীতে আমরা আলোচনায় আসবো, যখন আমরা ওই আস্তিক দর্শনের ন্যায়, সাংখ্য, যে মীমাংস, যোগ, বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করব, তখন এই বিভাগগুলো আবার পেয়ে যাব, তাই এখানে আলোচনা করছি না, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে আস্তিক দর্শন আবার 2 ভাগে বিভক্ত, বেদ নির্ভর ও বেদ স্বতন্ত্র। কোন ভারতীয় দর্শন সম্প্রদায় ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত? উত্তর হবে সাংখ্য দর্শন। খুব ভালো প্রশ্ন। তাহলে আস্তিক কাদের বলে? প্রশ্ন প্রথমে, ভারতীয় দর্শনে যারা বেদে বিশ্বাসী তাদেরকে আস্তিক বলে।
নাস্তিক কাদের বলে? ভারতীয় দর্শনে যারা বেদে অবিশ্বাসী তাদের নাস্তিক বলে। আস্তিক সম্প্রদায়ের সংখ্যা, এখানে সম্পাদের লয় হবে, সম্প্রদায়ের হবে, বানানটা ভুল আছে। আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি ও কী কী? আস্তিক সম্প্রদায়ের সংখ্যা 6টি। 1 ন্যায়, 2 বৈশেষিক, 3 সাংখ্য, 4 মীমাংসা বা মীমাংস, যা বলবা তাই হবে, যোগ ও বেদান্ত। স্বরদর্শন কাকে বলে? ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা 6টি বলে এদের একত্রে স্বরদর্শন বলা হয়। নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? 3টি। কী কী? চার্বাক, বৌদ্ধ ও জৈন। কারা চরমপন্থী নাস্তিক? চার্বাক ও বৌদ্ধ। তবে কখনো কখনো বৌদ্ধরা নরমপন্থীর মধ্যেও পড়ে, তবে আমরা প্রধানত চরমপন্থী বলেই গণ্য করব। তারপরে নরমপন্থী নাস্তিক কারা? জৈনরা 2019-এ পড়েছিল, তো ওখানে ছিল নরমপন্থী নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? একটা হবে। বেদ শব্দের অর্থ কী? বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বা ব্রহ্মজ্ঞান। বেদ কয়টি ও কী কী? বেদ 4টি, ঋক্, সাম, যজুঃ, অথর্ব। বেদের অপর নাম কি এবং কেন এর নামকরণ হয়েছে? বেদের অপর নাম শ্রুতি, কারণ এটি শুনে শুনে মনে রাখা হতো। বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ হইতে 6টি। তারপরে প্রতিটি বেদের কয়টি অংশ? প্রতিটি বেদের 4টি অংশ। প্রথম মন্ত্র বা সংহিতা, 2 নম্বর ব্রাহ্মণ, 3 নম্বর আরণ্যক, 4 নম্বর উপনিষদ। সংহিতা ও ব্রাহ্মণ অংশকে কি বলে? কর্মকাণ্ড। আরণ্যককে বলা হয় উপন্যাসকাণ্ড। উপনিষদকে বলা হয় জ্ঞানকাণ্ড। প্রধান উপনিষদ কয়টি? 12টি। তারপরে বেদের শেষ ভাগকে কি বলা হয়? বেদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত, ঠিক আছে, বা উপনিষদ। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উপনিষদ বেদের শেষ ভাগ, তাই উপনিষদকে বেদান্ত বলা হয়। ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি ও কী কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় দর্শনে পুরুষার্থ 4টি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টির বাইরে যেগুলো আছে ওগুলো পুরুষার্থ নয়। তো পুরুষার্থ কি? পুরুষার্থ হলো সচেতন আত্মার কাম্য বস্তু। পুরুষার্থ কাকে বলে তাহলে? পুরুষের যা প্রয়োজন সাধন করে তাকেই পুরুষার্থ বলা হয়। এক কথায় পুরুষের বা মানুষের প্রার্থনা বা সাধনার বিষয় যা, তাই হলো পুরুষার্থ। ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি? মোক্ষ। অনেকেই কাম বলবে, না, মোক্ষ হবে ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ। ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনগুলি? তো ওই 4টি বা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বাদ দিয়ে, তাহলে তোমাদের অপশনে যদি যুক্তি থাকে, আত্মা থাকে, এগুলো 2019-এ পড়েছে দেখবা এমসিকিউতে। তোমাদের এমসিকিউ দিতে পারছি না কারণ জায়গার স্বল্পতার কারণে। মোক্ষ লাভের পথ কয়টি? মোক্ষ লাভের পথ 3টি, জ্ঞানমার্গ, ভক্তিমার্গ আর কর্মমার্গ। ভারতীয় দর্শন কী ধরনের দর্শন? ভারতীয় দর্শন হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন বা হিন্দু দর্শন। মোক্ষ কথার অর্থ কী? মোক্ষ কথার অর্থ হলো জীবন যন্ত্র থেকে মুক্তি বা জাগতিক বন্ধন থেকে আত্মার মুক্তি। মোক্ষ কাকে বলে তাহলে? মোক্ষ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা চিরমুক্তিকে বলা হয়। নির্বাণ কি? নির্বাণ কথার অর্থ নিভে যাওয়া। নির্বাণ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা পুনর্জন্ম রোধ। অনেকে মনে করেন নির্বাণ হলো সকল প্রকার কামনা বাসনা ও অবিদ্যার বিলোপ, মানে সব কিছু নিভে যাবে, কামনা বাসনা অবিদ্যা ইত্যাদি। প্রমা কাকে বলে? ভারতীয় দর্শনে যা সত্য বা যথার্থ জ্ঞানকে বলা হয়। ভারতীয় দর্শনে সত্য বা যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। প্রমাণ কাকে বলে? যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলে। প্রমাকরণং, প্রমাকরণংটা বানানো আছে, পরে ফেলা ময়াকা ক র মদনা অংশ হবে প্রমাণং, অর্থাৎ প্রমার করণকে প্রমাণ বলে। প্রমেয় কি? যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয়। যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয়। তাহলে প্রমাতা কাকে বলে? প্রমাতা হবে, এটা থালায়। প্রমাতা কাকে বলে? ভারতীয় দর্শনে প্রমা বা যথার্থ জ্ঞান লাভের কর্তাকে বলা হয় প্রমাতা। প্রকৃতপক্ষে জ্ঞাতাই হলো প্রমাতা। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো